বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন আমাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি দুজন সাবেক সংসদ সদস্য আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ গোলাম মোল্লা রনি, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শামসুজ্জামান দুদু এবং শামসুজ্জামান দুদু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই যে এটা প্রায় সকলের কাছে এখন মনে হচ্ছে যারা রাজনীতিটা নিয়মিত পর্যবেক্ষণ করছেন বাংলাদেশে, যে বাংলাদেশের রাজনীতি ক্রমশ স্থবির থেকে স্থবিরতর হয়ে পড়ছে। এখন আলোচনার বিষয়বস্তু আব্দুল লতিফ সিদ্দিকী এবং প্রয়াত পিয়াস করিম এর মধ্যে সীমাবদ্ধ, এর বাইরেও খুব একটা যে রাজনীতিবিদরা নিয়ে যেতে পারছেন তাও না। আর যা আছে তা হচ্ছে চটুল কথাবার্তা, কাদা ছড়াছড়ি, এর বাইরে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, যেখানে আসলে অনেক বিষয় আলোচনার করবার মতো আছে, অনেক চিন্তা করবার মতো আছে। এখন বাংলাদেশে গত দুদিন ধরে বক্তৃতা করছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, এবং তার ওই বক্তব্য যদি আমরা বিবেচনায় নেই, মানে সেরকম সেই সব বিষয় নিয়ে চিন্তা করবার মতো কোনো লক্ষণে কিন্তু আমরা আমাদের রাজনীতিকদের যারা ক্ষমতায় আছেন না তাদের মধ্যে, যারা ক্ষমতার বাইরে আছেন না তাদের মধ্যে দেখতে পাচ্ছি। অবস্থাটা এরকম দাঁড়ালো কেন? এটা হলো রাজনীতি নিয়ে আমাদের যে অপরিণত চিন্তা চেতনা, এবং আমরা এই জাতিটিকে রাজনৈতিকভাবে পরিপক্ক করার জন্য এবং রাজনীতির মাধ্যমে জনগণকে একটি জনকল্যাণ উপহার দেওয়ার জন্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের যে একটা পরিকল্পনা থাকে, মহাপরিকল্পনা থাকে, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য। আমরা যারা রাজনীতির সাথে জড়িত আমরা এই জিনিসটা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারিনি। ফলে কি হচ্ছে, রাজনীতিটা হয়ে গেছে আমাদের কাছে একটা সুযোগের বিষয়। আমরা কেউ এই সুযোগটা পেয়েছি, যারা পাচ্ছি তারা উল্লাস নৃত্য করছি, আর যারা পায়নি তারা প্রচণ্ড হতাশা হয়ে নিজেদের কর্ম এবং অধিক্ষেত্রকে বাদ দিয়ে বিধাতার উপরে আমরা দায় চাপিয়ে আসমান থেকে কিছু বর্ষণ করার জন্য আমরা অপেক্ষা করছি। এই হলো রাজনীতির বাস্তব অবস্থা। কিন্তু এই মুহূর্তে আপনি যদি আমাদের যে ইন্টারনাল প্রবলেমগুলো দেখেন, সেই ইন্টারনাল প্রবলেমগুলো হলো যে একটা মানব দেহের কথা চিন্তা করেন, যে আপনার রাজনৈতিক জ্ঞানের কথা যদি বাদ দেন তাই দেশের প্রত্যেকটা মানুষের রাজনৈতিক জ্ঞান সম্পন্ন। যদি রাজনৈতিক জ্ঞানের কথা ধরেন, আমি দেখেছি যে আমাদের দেশের কুলি মজুর মুটে থেকে সাধারণ মানুষ যতটা রাজনৈতিকভাবে পরিপক্ক, অনেক উন্নত এবং সভ্য দেশে কিন্তু সাধারণ মানুষ রাজনীতি নিয়ে আপনার এতটা চিন্তা, এত কনসার্ন না। তো আপনি এই বিশাল একটা পরিপক্ক জনগোষ্ঠীকে আপনি বুঝছেন যে তারা রাজনীতি বুঝে না। আপনি তাদেরকে ভাবছেন যে আপনি যা বলছেন তারা সে কথাটা বিশ্বাস করছে। আপনি চিন্তা করছেন যে আমি তাদেরকে যেভাবে পোষ মানাবো, যেভাবে বলবো, তারা সেই জিনিসটিকে বিশ্বাস করে। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এই বিশ্বাসটা চলে আসছে। ফলে জনগণ যখন বিক্ষুব্ধ হতে 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 এমন একটা জায়গাতে আসবে যখন তাদের সেই বিক্ষোভটা প্রকাশ করার একটা সুযোগ আসবে, সেটা হয়ে যাবে একটা বিস্ফোরণ, মহাবিস্ফোরণ। এবং সেই বিস্ফোরণ যখন ঘটবে তখন এই রাজনৈতিক অঙ্গনে যারা নেতৃত্বে থাকার কথা বা আছে, সেটা যে দলেরই হোক না কেন, যারা রাজনীতি করে, এই টোটাল রাজনৈতিক স্টেক হোল্ডার যারা, সকলের উপর কিন্তু এই জনরোষটা একসঙ্গে এসে পড়বে। তখন কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে জাতীয় পার্টি, সেটা দেখবেন একটা ঘৃণার পর্যায়ে চলে আসবে। আপনি দেখুন যে রাজনীতির যে বিবর্তনটা দীর্ঘ সময় যাবত চলে আসছে, আর রাজনীতি বাংলাদেশের নতুন না, একটা সূত্র আছে। আপনি যদি গণতন্ত্র ধরেন, তা গণতন্ত্র হলে গণগণের অধিকারের কথা আপনাকে বলতে হবে। আপনি যদি রাজতন্ত্র ধরেন, আপনাকে একটা রাজা থাকতে হবে। আপনি যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বলেন, তাহলে আপনাকে একজন প্রেসিডেন্ট থাকতে হবে। আপনি যদি সংসদীয় গণতন্ত্র বলেন, তাহলে আপনার একটা সংসদ থাকতে হবে, সংসদ নেতা থাকতে হবে, এবং সংসদে আপনার একটা বিরোধী দল থাকতে হবে, একটা বিরোধী দলের নেতা থাকতে হবে। তো এই যে একটা ইউনিভার্সাল ট্রুথ, যে ফর্মে সরকার পরিচালিত হচ্ছে, রাজতন্ত্র, গণতন্ত্র, প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট, কিংবা একনায়কতন্ত্র, কিংবা সামরিকতন্ত্র, যেভাবে চলছে। এখন বাংলাদেশে যদি আপনি বলেন যে ঠিক আছে আমরা গণতন্ত্র চলছে, তাহলে সেই গণতন্ত্রে জনগণের কথা বলার জায়গাটা কোথায়? জনগণ কি বলছে, এবং জনগণ যা বলছে তার একটা দেখান যে জনগণ এই কথাটা বলছে যেটা শাসক দলে যারা আছেন তারা অনুসরণ করছে। সেটা আজকে কিন্তু আপনি শুধু এই সরকারের আমলটাকে ধরবেন না, আপনি 91 সাল থেকে ধরুন যে 24 বছর যাবত এটা হচ্ছে। তাহলে চিন্তা করুন যে আমরা যে গণতন্ত্রে বুলি আওড়াচ্ছি, মূলত আমাদের দেশে গণতন্ত্র নেই, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি যদি এই মুহূর্তে ধরেন, অর্থাৎ আজকের এই সময়টাতে 2014 সনে, যে আপনি যদি বলেন যে আমরা সংসদীয় গণতন্ত্র চালাচ্ছি, তাহলে আপনার বিরোধী দল কি আপনার কথা মতো চলছে, না আপনার বিরুদ্ধে চলছে?
আপনার কি তার প্রতি নিয়ন্ত্রণ আছে, না বিরোধী দল নিজেরা নিয়ন্ত্রণ করছে? এখন এই কথা বাংলাদেশে সবাই জানে যে এখন রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো ভিন্ন ভিন্নভাবে অ্যাক্ট করে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বুকে এতটুকু সাহস নেই তিনি বলবেন যে ওই নির্বাচন কমিশন এর উপর আমার এক চুল ক্ষমতা আছে, কিংবা তিনি বলবেন যে সিবিআইয়ের একটা তদন্তের ব্যাপারে বর্তমান সরকারের একটু ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে, বা বিচারালয়ের বিচারাধীন কোনো বিষয় নিয়ে ভারতের নরেন্দ্র মোদীর একটু কিছু করার আছে, তারা বলতে পারবেন না। রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান সেখানে স্বতন্ত্রভাবে কাজ করছে বলে তারা বলতে পারে আমরা গণতন্ত্রে আছি, আমরা সংসদীয় গণতন্ত্রে আছি। আপনি যদি বাংলাদেশের এখন সংসদে যান, আপনার কাছে মনে হবে সরকারি দল বিরোধী দল সব একাকার হয়ে আছে। আজ বিরোধী দলের বিচার সালিশ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সরকারকে করে দিতে হচ্ছে, ফলে এখানে ওই যে সরকারি দল বিরোধী দল সেটা নেই। আপনি যদি বলেন রাষ্ট্রের একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে, তাহলে আপনি রাষ্ট্রের যে সেন্সিটিভ যে জায়গাগুলো আছে সেন্সিটিভ, আপনি তাদের ব্যাপারে একটু চিন্তা করুন তো। কিংবা রাষ্ট্রের যে দৃশ্যমান, আপনি আমলাতন্ত্রের কথা চিন্তা করুন, যে এখন কি একজন টিওনো, একজন ডিসি, একজন সচিব, তার কি কোনো একটা সরকারি দলের প্রভাবশালী একটা লোকের কথা অ্যাভয়েড করে রাষ্ট্রের স্বার্থটা সংরক্ষণ করার মতো মেরুদণ্ড বা নৈতিক শক্তি আছে? একজন লোকে খুঁজে বের করেন তো, কিংবা খুঁজে বের করার দরকার নেই, আপনি এখানে চ্যালেঞ্জ জানান যে একজন সরকারি কর্মকর্তা এসে আপনার এখানে বলতে সাহস পাবে যে আমি রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত এবং রাষ্ট্র কর্তৃক পরিশোধিত পারিতোষিক গ্রহণকৃত একজন নাগরিক, ফলে এই রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হবে, সরকারি দলের তিনি প্রধানমন্ত্রী হন কিংবা মন্ত্রী হন, আমাকে যদি কোনো হুকুম দেয় আমি সেই হুকুম মানতে বাধ্য নই, এইরকম কথা বলার মতো প্রজাতন্ত্রের একজন কর্মচারী আছেন কিনা? কিংবা একজন পুলিশ কর্মকর্তা বাংলাদেশে খুঁজে বের করেন যিনি বলতে পারেন যে আমি এমন একজন বিশ্বস্ত পুলিশ কর্মকর্তা, যে বিশ্বস্ত পুলিশ কর্মকর্তা আমার সততা নিয়ে, আমার প্রফেশনালিজম নিয়ে আমার নিয়োগকর্তা আইজি সাহেব খুশি এবং আইজি সাহেব আমাকে বিশ্বাস করেন, কিংবা আমার জনগণ আমাকে বিশ্বাস করেন এবং আমার স্ত্রী এবং সন্তানরা বিশ্বাস করেন যে আমি সত্যিকার অর্থে একজন ন্যায়পরায়ণ পুলিশ কর্মকর্তা। আপনি একজন ওসি খুঁজে বের করেন বাংলাদেশে, তারা কি হচ্ছে? তারা শাসক দলের তাবেদার হয়ে থাকতে পছন্দ করছে। তারা তাদের যে নিজেদের উর্দি, সেই উর্দিটাকে কখনো বিএনপির সঙ্গে, কখনো আওয়ামী লীগের সঙ্গে, কখনো জামাতের সঙ্গে, কখনো জাতীয় পার্টির সঙ্গে সেই উর্দির তার যে ক্যারেক্টারিস্টিক্স মিলিয়ে ফেলেছে। ফলে রাষ্ট্রের যে ক্যারেক্টারিস্টিক্স, চরিত্র, আমরা যেটা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে থাকি, সেই চরিত্রটা এই মুহূর্তে বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। ফলে সংসদের চরিত্র উধাও হয়ে গেছে, রাজনৈতিক দলের চরিত্র উধাও হয়ে গেছে। এখন দুদু ভাই, আমি খুব দুঃখিতভাবে বলছি যে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে ওনারা যখন আন্দোলন করেছেন, তখন বিএনপি নামক যে দলটি স্বতন্ত্রতা ছিল, যে বিশ্বাস ছিল, যে আস্থা ছিল পরস্পরের প্রতি, সেই আস্থাটা উনি এই এত বছর গণতন্ত্র চর্চার পরে কিন্তু তার দল উনি বলতে পারবেন না যে সেই আস্থাটা সে আগের জায়গাতে আছে। এখন তাদের মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস অতীতের যে কোনো সময় যে বেশি, তাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস যে ও বোধহয় সরকারের সাথে লিয়াজোগ করছে, ও বোধহয় বিরোধী দেশের সাথে লিয়াজোগ করছে। এটা কেন হচ্ছে? এটা কিন্তু এটা বিএনপির সমস্যা নয়, এই সমস্যাটা কিন্তু সমস্ত রাজনৈতিক অঙ্গনের, যে একে অপরের প্রতি আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি, আস্থা হারিয়ে ফেলছি। ফলে এই সংকট নিয়ে, এত রোগ মাথায় নিয়ে আপনি যদি হাঁটেন, তাহলে অবস্থা হবে সেই রকম যে ধরুন একটা মানুষ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তার সারা শরীরের প্রত্যেকটি লোহিত কণিকা নষ্ট হয়ে গেছে এবং সেই লোকটা আজ বা কাল যে কোনো সময় রোগাক্রান্ত হয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। সেই লোক হাতে একটা বিশাল তলোয়ার নিয়ে পাহাড়ের দিকে ছুটছে যে আমি হিমালয়ের পর্বতে উঠব এবং হিমালয় জয় করব এবং সামনে যত দৈত্য দানব আসবে আমি সবগুলোকে মেরে ফেলব। তখন একজন সুস্থ মানুষ যখন ওই ব্লাড ক্যান্সারে আক্রান্ত একটা রুগীর ওই দম্ভ দেখে যে ধরনের হাসাহাসি করবে, কথাবার্তা বলবে, তদ্রূপ এখনকার এই অবস্থানে আমরা যদি গণতন্ত্র, সুশাসন, আমরা যদি রাজনীতির কথা বলি, সেটা একটা হাস্যস্কর পর্যায়ে চলে আসবে। আপনার কাছে আবার মিস্টার শামসুজ্জামান দুদু। জি, সরি, আমি রনি সাহেবকে ধন্যবাদ দিতে চাই। তিনি যদি এই ব্লাড ক্যান্সারের রোগীটাকে আমাদের সরকার ব্যবস্থা প্রতীক হিসাবে ব্যবহার করে থাকেন, তাহলে আরেকটা ধন্যবাদ। না, আমি এক সেকেন্ডই করে দিয়েছি, আবার কনফিউজ হয়ে যাবে। আমি এখানে বিএনপিকে বোঝাচ্ছি জাতীয় পার্টি, মানে যার হাতে ক্ষমতা তাকেই আমি ক্যান্সারের রোগী মনে করছি। বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ মেন করছি, এভরিবডি। আমি কোনো মানে প্রতীক অর্থে ব্যবহার করছি, আমি কোনো নাম ব্যবহার করি না, বা এটা অন্য কোনো ইয়ে না। যেমন আপনি যেন বলছেন যে আমাদের রাজনৈতিক দলের ভিতরে যে আস্থার সংকট, বিশেষত বিএনপির ভিতরে যে আস্থার সংকট, সেটা আপনি যখন বলছেন তখন আমি অস্বীকার করছি না। আপনার পুরো বক্তব্যটাই আমি গ্রহণ করছি যে এই জন্যে যে দেশে একটা ফ্যাসিজম প্রতিষ্ঠিত, এখন প্রতিষ্ঠিত,
এবং এত মারাত্মক আকারের রূপ নিয়েছে যে ডান বাম পিছন সামনে আপনি যেখানে তাকান ঘরের মধ্যেও দেখবেন যে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক শূন্যতা একটা ভয়ঙ্কর ব্যাপার, যেটি গত ৫ তারিখ থেকে যে শুরু হয়েছে এমন না, কিন্তু তার আগের যে সরকারটা ক্রমান্বয়ে যে সব পদক্ষেপগুলো নিয়েছে, যেমন আপনার কেয়ারটেকার সরকারের সম্বন্ধে নিয়েছে বা অন্যান্য অনেক প্রসঙ্গ নিয়েছে, যেটা বিরোধী দলের সঙ্গে সংসদের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে সকল স্থানীয় পেশার মানুষের সঙ্গে যে আস্থার বিষয়টি তৈরি করতে পারত সেটা তারা করে নাই আমার কাছে মনে হয়েছে। এবং সেই শূন্যতা চরম রূপ ধারণ করে গত ৫ জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে। সেই সময় প্রধানমন্ত্রীর, আমি যাকে দখলদার প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করি সবসময়, এবং বিশ্বে আপনি এই ধরনের প্রধানমন্ত্রী নজিরবিহীন, যে জাতি যুদ্ধ করে গণতন্ত্র অর্জন করে, একেবারে মানে এক সাগর রক্তের বিনিময়ে গণতন্ত্র স্বাধীনতা অর্জন করে, সেই জাতি ৪৩ বছরের পরে এই ধরনের একটি নির্বাচন দেখতে হবে, বিশ্বাস করতে হবে, এবং সেই নির্বাচনে একটি সরকার গঠন করতে হবে। সেই সরকারের প্রধান আবার বিদেশে গিয়ে বিদেশি সরকারগুলোর সঙ্গে একটি মাত্র আলোচনায় করে আমাদেরকে আশ্বস্ত করবে যে তাকে তারা গ্রহণ করেছে। মানে আমাদের দখলদার প্রধানমন্ত্রীকে তারা গুরুত্ব দিয়েছে, গ্রহণ করেছে। এইটি বাল কি মুনকে মুখের মধ্যে বের করা, এটি ভারতীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বের করা, এটা আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী, এটা ওবামার মুখ থেকে, এক ভয়ঙ্কর ব্যাপার। এরকম নজির আমার মনে হয় কোনো বিশ্বের কোনো জায়গায় নেই। এটা তিনি যদি মানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন, তিনি আমাদের অর্থনৈতিক ব্যাপারে কি আলোচনা করেছেন, স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কোন জায়গায় ঐক্যমতে পৌঁছেছে, এটি আমাদের জানার বিষয়। তার সরকারকে গ্রহণ করেছে একটা নির্বাচনের পর, এটা তো কখনো হয় না। সেটি কিন্তু এখন মুখ্য আলোচনার বিষয়। আপনি যেটা বললেন যে প্রশাসন থেকে শুরু করে আপনার সকল ক্ষেত্রে একটা দখলি প্রক্রিয়া। আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের, গণতন্ত্র প্রতিষ্ঠার, গণতান্ত্রিক ব্যবস্থার একটা মূর্ত প্রতীক। এই জায়গায় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বটতলা ছিল, সেই বটতলা কথা বললে পারে সারা বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে রাজনৈতিক দলের কথাগুলো, তখন রাজনৈতিক দলের কথা থেকে ছাত্র সংগঠন কথাগুলো ওখানে, সেই জায়গাটা কিন্তু এখন দখলি সত্য একেবারেই কিনে নেওয়ার মতো। এখানে কোনো বিরোধী ছাত্র সংগঠন বলে, মানে প্রতিবাদী ছাত্র সংগঠন, মিস্টার দুদু, মানে রাজনীতি সংঘাত বলে যেখানে ফ্যাসিজম যদি থাকে, তাহলে উত্তাপটা, প্রতিবাদটা, বিক্ষোভটা তো তীব্র থেকে তীব্রতর হওয়ার না। সেটা যখন আপনাকে প্রথম গ্রাস করবে, শুরুতে যখন গ্রাস করবে, তখন দিগ্ভ্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু না। মানুষের মোহচ্ছন্নতা কাটতে একটা, বলছেন যে ৫ই জানুয়ারি থেকে না আরো আগের থেকে, না ৫ই জানুয়ারি আগের থেকে যে সরকারটি ছিল, যেটি ২০০৮-এর পরবর্তী সরকার, তার একটা নির্বাচিত সরকার বলে দাবিদার তারা ছিল, এবং এটি মানুষ বিশ্বাস করত, এবং তারা যেখানে ছিল ক্রমান্বয়ে তারা ব্যর্থতার দিকে গেছে। সেই সরকারকে একেবারে সবাই অস্বীকার করেনি। সেই সরকারে বিরোধী দলের নেত্রী কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। তারা সংসদে কতদিন থাকলে না থাকলে না সেটা ব্যাপার না, তারা কিন্তু ওই সংসদ গ্রহণ করেছিলেন, এবং ওই নির্বাচন অনেক বিতর্কের পরও গ্রহণ করা হয়েছিল। সেহেতু ওই সরকার সবকিছু খারাপ এটা আমি বলছি না, কিন্তু ৫ই জানুয়ারি নির্বাচনের পর, অর্থাৎ তার আগের মুহূর্তে কোনোভাবে আমরা একমতে পৌঁছতে পারলাম না যে একটা গ্রহণযোগ্য নির্বাচন কি করে সম্ভব। এই জিনিসটা আমরা পৌঁছাতে পারলাম না, এবং এটি সম্ভব হলো না। সরকার বললেন একের শেষ মুহূর্তে এসে এই ৫ই জানুয়ারি নির্বাচনের পরে সাংবিধানিক ধারাবাহিকতা হিসাবে আমরা এই নির্বাচনটাকে করছি, পরে আমরা আর নতুন একটি নির্বাচন, সেটা হয় না। তা আমি সেই কারণে বলছি যে এই যে পরবর্তী মুহূর্তগুলো, যে রাজনৈতিক শূন্যতা, এখন যেমন প্রধানমন্ত্রী যে সহিষ্ণু দৃষ্টিভঙ্গি, একেবারে প্রেসম্যানদের সরাসরি তিনি দেশে বিদেশে সব জায়গায় কিসের আলোচনা, কার সঙ্গে আলোচনা, কোন খুনিদের সঙ্গে বসবো, অর্থাৎ বিরোধী রাজনৈতিক পক্ষ বলতে তিনি একটা বিশ্লেষণ দিয়ে দিয়েছেন যে এরা কোনো রাজনৈতিক শক্তি না। কিন্তু এটা ইতিহাসে একেবারে স্বীকৃত একটি বিষয় যে বিএনপি নিয়মতান্ত্রিক নির্বাচিত একটি রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ থেকে বরঞ্চ বেশিবার তারা নির্বাচনের মধ্যে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে।
তো স্বাভাবিক এই যে সংকট এটা হচ্ছে গণতান্ত্রিক সংকট, রাজনৈতিক শূন্যতা। আপনি যেভাবে বলেন সংবাদপত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবদের, আচ্ছা দেখেন না কি ভয়ঙ্কর একটা ঘটনা, যে এটা ছোটখাটো কোনো একটা শিক্ষকের সমস্যা না, একটা মানে গ্রামীণ কোনো মৌলানার বিষয় না, যে একেবারে নিম্ন পদের একটা ঘটনা। 5 জন সচিব মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জালিয়াতি করেছেন, 5 জন। তার ভিতর একজন প্রধানমন্ত্রীর সচিবালয়ের মুখ্য সচিব ছিলেন, প্রধানমন্ত্রীর সচিব ছিলেন, প্রধানমন্ত্রীর সচিব ছিলেন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তরে। এবং তিনি মানে যে কোনো ভাবে হোক ম্যানেজ ট্যানেজ করে নিয়ে তারটা একটা রক্ষা করেছেন, 4 জন একেবারে বাতিল হিসাবে গণিত হয়েছে। মানে এত উলঙ্গ মানে একটা পরিস্থিতিতে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। তার মানে সরকার এর সঙ্গে কোনো না কোনো ভাবে আপনার জড়িয়ে গেছে। তো আমি এই যে এই ঘটনার ভিতরে আপনি কোন জায়গায় যাবেন? হ্যাঁ, অনেকে যেমন আপনাকে বলি স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে যখন কিন্তু মিস্টার দুদু, আপনার দল তো আপনি নিজেই ইতিহাসটা বললেন, এবং এত শক্তিশালী দল কার্যত সংসদে না থাকলেও সবাই এটি কি বিরোধী দল মনে করে, ক্ষমতায় আপনারা বহুবার ছিলেন, বিরোধী দলে ছিলেন, কিন্তু একটু দিগ্ভ্রান্ত মনে হচ্ছে না? মানে কি করবেন না করবেন, কেন কোন মানে ইস্যু এখন আপনারাও তো ঠিক লতিফ সিদ্দিকী আর পিয়াস করিমের ইস্যু ছাড়া আর কোন ইস্যু নিয়ে খুব একটা না আমরা কিন্তু মানুষকে আকৃষ্ট করতে পারছেন। ডক্টর পিয়াস করিম এবং লতিফ সিদ্দিকীর বাইরেও আমরা কিন্তু 5ই জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছি, প্রতিরোধের কথা বলেছি। এবং ধারাবাহিকভাবে যে আন্দোলনগুলো মানে হওয়ার পরে একটা মুহূর্তে আন্দোলনের বিরতি দেওয়া হয়েছে। আমরা কিন্তু আন্দোলন থেকে চলে গেছি, ধরনটা পরিবর্তন হয়েছে। আমরা গণসম্পৃক্ততার কথা বলেছি। বিরতি দিলেন যে নির্বাচনকে আপনি গ্রহণ করছেন না, সেই নির্বাচনের দিন থেকেই কিন্তু প্র্যাকটিক্যালি না, সে ঠিক সেই দিন থেকেই মানে তারপরে বিরোধিতা না অলমোস্ট ওই কথাটা আমি বলছি না এই জন্য যে আপনি বলতে পারেন যে তার যে ধারটা ছিল মানে 5 তারিখের আগ পর্যন্ত, সেই ধারটা ক্রমান্বয়ে কমে গেছে 5 তারিখের পর থেকে, যেটা অলমোস্ট আপনি এই শব্দটা ব্যবহার করছেন, আমি দ্বিমত করছি না আপনার সঙ্গে, ধারটা কমে গেছে। তবে একটা জিনিসও চিন্তা করতে হবে যে একটি গণতান্ত্রিক সংগঠনে যারা প্রকাশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা থাকে, ব্যবসায় থাকে, শিক্ষকতায় থাকে, বিভিন্ন পেশাতে থাকে, প্রকাশ্যে তারা একটা মুহূর্ত পর্যন্ত জেল জুলুম, পুলিশের নির্যাতন, রাজনৈতিক ফ্যাসিজম যারা অস্ত্রধারী তাদের নির্যাতন, এর পরে যে আপনাকে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাও, ঘরে না থাকতে পারা, মানে আপনি রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন, যেটা 1971 সালের যে মুক্তিযুদ্ধকালীন সময় 25শে মার্চের পরে আওয়ামী লীগ তো তখন একটা গণভিত্তিক রাজনৈতিক দল ছিল, তারপরেও তো একেবারেই তারা মানে সেই সময় পূর্ব পাকিস্তানে থাকার মতো, যখন সামরিক আক্রমণ হয়েছে তখন এটা থাকা সম্ভব ছিল না। তারা হয় বর্ডার পেরিয়ে গেছে, না গ্রামে অঞ্চলে তারা আশ্রয় নিয়েছে। এবং এমনকি তাজউদ্দিন সাহেবের মতো তার বইতে, তার মেয়ের বইতেও দেখা গেছে যে খুব একটা লুঙ্গি পরে তিনি যেভাবে মানে একটা খুবই একটা আওয়ামী লীগের সাধারণ সমাজ যেভাবে পালাচ্ছেন জীবন রক্ষার্থে, সে অর্থাৎ তাৎক্ষণিকভাবে একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি বলতে পারেন যে 1 বছরের কাছাকাছি আমরা সময় চলে গেলাম, যে আন্দোলনটা আপনি যেই দিনের বা যে সময়ের উদাহরণ দিচ্ছেন তারপর থেকে 9 মাসের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। না অবশ্যই আপনি কিন্তু এখন 9 মাস পেরিয়ে গেছেন। না বিদেশি সাহায্য ছিল না 9 মাস পেরিয়ে, সেটা তো যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে 25শে মার্চের রাত্রি থেকে। আর 5 তারিখের পর আমি যে প্রশ্নটা আসলে করতে চাই সেটি হচ্ছে যে আপনি আপনার কথা যদি আমরা সর্বাংশে ধরেও নেই যে ক্ষমতায় যারা আছেন তারা কোনো কিছু ডেলিভার করছেন না, তারা ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন সবকিছু, কিন্তু মানুষ আপনাদের দিকে কেন আকৃষ্ট হবে? মানে আপনারা কি দিতে পারছেন, কিছু দিতে পারছেন কিনা আদৌ? মানুষ যে আপনারা কিছু দিতে না ফলে মানুষের যে ভোটাধিকার, মানুষের যে ভাবনা, যেমন আপনি একটা ভোট দিবেন আপনার রাজনৈতিক বিবেচনায়, রনি একটা ভোট দেবে রাজনৈতিক বিবেচনা, আমি একটা ভোট দিব আমার রাজনৈতিক পছন্দের উপর ভিত্তি করে, সেই ভোটটা দেওয়ার অধিকারও তো এখন নাই। আমি যে একজনকে দিয়ে কাজ করাবো, আমি যে একটা সরকার গঠন করবো এবং সেই সরকার বাংলাদেশের মানুষের অর্থনৈতিক যে শৃঙ্খল সেটা ভেঙে তার সুখ স্বাচ্ছন্দ্য এবং তার সুযোগ সুবিধা তৈরি করবে, তার প্রাথমিক যে একটি ভোট, সেই ভোটটি তো নাই। এই সরকারের এখন এটা একটা দুনিয়ার সবাই বিশ্বাস করে, যেটা রনি সাহেব বললেন যে একটা সরকার আছে, একটা বিরোধী দল আছে, একটা সরকার আছে, বিরোধী দলও আছে। সেই বিরোধী দল কিন্তু একেবারেই মানে এর আগেও ছিল, সেটা গৃহপালিত বিরোধী দল, যেটা এরশাদ সাহেবের সময়
একটা সময় আমরা লক্ষ্য করেছিলাম এবং বলতাম। সরি, তো এখন সেই সরকার, সেই বিরোধী দল আছে, কিন্তু মানুষ চাচ্ছে তাদের পছন্দ অনুযায়ী শক্ত করে এই অনিয়মের বিরুদ্ধে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে যেন একটা প্রতিরোধ তৈরি হয়। সেই প্রতিরোধটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা 20 দলের উপরে মানুষের যে চাওয়াটা সেটা পূরণ হচ্ছে না। সেইটুকু জায়গায় যেতে হলে যে কাজগুলো করার দরকার সেটা আমরা বলেছি, সেটা হচ্ছে সংগঠনকে একটু সংগঠিত করে নেওয়া। আসবো আপনার কাছে। গোলাম আল রানী, আপনি বলবেন, কিন্তু আমি যে প্রশ্নটা মানে সূচনায় প্রশ্ন করবার সময় বলেছিলাম যে ইস্যু হচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকী। আব্দুল লতিফ সিদ্দিকীর যে ইস্যুটা আসলো সেটি কেন আসলো বলে মনে করেন? সেটি নিয়ে নানা ধরনের নানা রকমের কথাবার্তা আছে। আরেকটু হচ্ছে যে প্রয়াত পিয়াস করিম, তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, এবং তিনি মুক্ত মনে সাহস নিয়ে অনেক কথাবার্তা বলেছেন নিঃসন্দেহে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তা এই প্রয়াত মানুষটিকে ঘিরে যে বিতর্ক দুদিক থেকেই হয়েছে, সেটিও কতটা বাঞ্ছনীয় ছিল, মানে এটি কতটা যৌক্তিক ছিল বাংলাদেশের বর্তমান বাস্তবতায়? প্রথমত লতিফ সিদ্দিকের বিষয়টা আমি এটা মনে করব যে আওয়ামী লীগের, মানে পিয়াস করিমের মরদেহ তো শহীদ মিনারে নেওয়া যায়নি, আর শহীদ মিনারে না গেলেই কেউ অসম্মানিত হয়ে যাবেন কিনা সেটিও আমার একটা প্রশ্ন। এটি নিয়ে এত বিতর্ক করবার কি আছে? দ্বিতীয়ত হচ্ছে এখন আবার আরো 8-9 জনের তালিকা দেখলাম যে তারা জীবদ্দশায় শহীদ মিনারে যেতে পারবেন না, এরকম একটি নিষেধাজ্ঞাও একটি সংগঠন জারি করেছে। যাই হোক, আমার বক্তব্যটা হলো যে লতিফ সিদ্দিকী সাহেব একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, এবং তিনি যখন বাংলাদেশ থেকে চলে গেলেন তখন পর্যন্ত তিনি যে পাগল বা তিনি যে সেন্স হারিয়ে ফেলেছেন এরকম কোনো লক্ষণ আমরা দেখিনি। আচ্ছা, চলে গেলেন মানে বাইরে মেক্সিকো গেলেন, সেখান থেকে নিউ ইয়র্কে, এবং তিনি শেষ দিন পর্যন্ত তার লেখা চলনে বলনে একজন সুস্থ মানুষ হিসেবে, পরিপক্ক মানুষ হিসেবে তাকে প্রতিমান হয়েছে। এরপরে হঠাৎ করে একটা ঘরোয়া অনুষ্ঠানে তিনি যে কথাগুলো বললেন, এজ এ ব্যক্তিগত হিসেবে আমার কাছে মনে হয়েছে পুরো জিনিসটাই পরিকল্পিত এবং পূর্ব পরিকল্পিত তার জন্যে। এবং আমি এর আগে একটা টেলিভিশনের টকশোতে ওই ঘটনার পরের দিনই বলেছিলাম যে তিনি বাংলাদেশে আসছেন না এবং আসবেন না, এবং ঘটনাক্রমে তাই হলো। আমি কেন বলতে পেরেছিলাম, এর কারণটা হলো যে 5 তারিখের নির্বাচনের পরে সরকারের জন্য একটা অন্যতম ইস্যু হলো যে যেভাবে হোক নির্বাচনে যে অনিয়ম বা নির্বাচন নিয়ে যে একটা মানুষের অবিশ্বাস, অনাস্থা এবং মানুষের যেটা কষ্ট, এই কষ্টটা সরকার দূর করবে দুটো জিনিস দিয়ে। একটা হলো সরকার দলের মধ্যে একটা শুদ্ধি অভিযান চালাবে, দুর্নীতিবাজ খারাপ লোকদেরকে জেলে ঢুকে ফেলবে এবং অনেক অনেক ভালো ভালো কাজ করবে, একটা বিশাল অমরত্ব লাভ করবে। এই হিসেবে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বিগত সরকারের আমলে যারা দুর্নীতি করেছে, খারাপ কাজ করেছে, তাদের সবাইকে শাস্তি দেবে। এই জন্য দেখুন অনেক সংসদ সদস্য, মন্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা পরিচালনা করা শুরু করলো। তো শুরু করার পর যখন একটা বড় দুর্নীতি হয়, যেমন লতিফ সিদ্দিকের কথাই ধরি, তো দুর্নীতি কিন্তু একা করতে পারে না, একটা সিন্ডিকেট থাকে, সমতাসীন দলের মধ্যে একটা চেইন থাকে এবং একটা সিন্ডিকেট থাকে। তখন আমার জানা মতে প্রায় 26 থেকে 27টি অভিযোগের তদন্ত হচ্ছিল তার বিরুদ্ধে, এবং প্রত্যেকটা তদন্ত একদম স্বয়ং প্রধানমন্ত্রী কগনিজেন্সে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিটারমাইন্ড ছিল। এখন ওই কাজের সময় তিনি সম্ভবত তার যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের কাউকে দায়ীও করতে পারছিলেন না, আর সিন্ডিকেটের কারো কাছ থেকে তিনি সাহায্য পাচ্ছিলেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো তার নির্বাচনের এলাকায় অবস্থা খুবই খারাপ, তিনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন, তিনি অনেক আগেই বলছিলেন যে রাজনীতি করবেন না। আর শেষমেশ যেহেতু সরকারের সাথে সেই যে ধরনের তার দুর্নীতির বিরুদ্ধে যে অভিযানগুলো চলছে এই ব্যাপারে তিনি নৈতিক সমর্থন পাচ্ছিলেন না বা সাহায্য পাচ্ছিলেন, তিনি সরকারের প্রতি আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলছিলেন। যখন বিশ্বাস হারিয়ে ফেলছেন তার মনে হচ্ছে সরকার যদি কোনো কারণে পতন হয়ে যায় তাহলে উনি একেবারে ক্রস ফায়ারে পড়ে যাবেন, আর যদি সরকার থাকে তাহলে তিনি মন্ত্রিত্ব হারাবেন এবং তিনি জেলে যাবেন। এই কারণে তিনি দেশের বাইরে গিয়েছেন এবং তিনি এটা একেবারে ইচ্ছে করেই সুপরিকল্পিতভাবে অত্যন্ত ঠান্ডা মেজাজে কি বলবেন এবং কোন প্রেক্ষাপটে কোন বিষয়গুলি নিয়ে বললে দেশ অস্থির হয়ে যাবে এটা উনি একেবারে কবিতার মতো মুখস্থ করে উনি সেই জিনিসটা বলেছেন, এবং এতে কাজ হয়েছে। এই কারণে কি সরকার কিন্তু তার এই অবস্থান থেকে ফিরে আসছে। অর্থাৎ আগে যেভাবে দুর্নীতিবাজদের, দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেভাবে সরকার একটা কোমের গামছা বেঁধে নেমেছিল এবং দেখলাম যে তাদের অনেকের ব্যাপারে সরকার একটা নমনীয় ভাব আসছে, এখন ওই বিষয়টা কিন্তু আসছে না, অন্যান্য বিষয়গুলো সামনে আসছে। আমি দেখলাম যে রুহুল হক সাহেব
বা অন্য একজন সংসদ আসলামুল হক তারা ইতিমধ্যেই তাদের দায় দায়িত্ব থেকে বিমুক্ত হয়েছেন এবং আগামী দিনগুলোতে আমার কাছে মনে হচ্ছে না যে এটা নিয়ে বড় কিছু হবে। মাঝপথে যে বদি যে জেলখানায় গেল, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট সামহাও, মানে জিনিসটা এত দূরে না, জিনিসটা এত দূরে এগিয়ে গেছে যে ওখান থেকে আসলে পেছানো সম্ভব ছিল। আর বদি নিজেও ব্যক্তিগতভাবে তার অনেক ব্যাড রেপুটেশন সে ক্রিয়েট করে ফেলছিল, যেখানে মিডিয়াকে কভারেজ দেওয়া যাচ্ছিল না, গেল ওটা। ডক্টর পিয়াস করিমের ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে পিয়াস করিমের বিষয়ে যা হয়েছে পুরোটাই অনভিপ্রেত। প্রথমত যে শহীদ মিনারে কারো লাশ নেওয়া হলে বা তিনি যে খুব মহান ব্যক্তি হয়ে যাবেন, আর কাউকে না নেওয়া হলে তিনি যে খুবই ইনফেরিয়ার কোয়ালিটির হয়ে যাবেন, আমার কাছে সেটা মনে হচ্ছে না। বরং আমার কাছে মনে হলো যে এই ঘটনার মাধ্যমে ডক্টর পিয়াস করিমকে আরো গ্লোরিফাই করে দেওয়া হলো। তিনি বাম রাজনীতি করতেন এবং উনি অনেক সময় ইসলামের পক্ষে কথাবার্তা বলতেন, কিন্তু যে খুব নামাজ কালাম পড়তেন বা খুব যে ইসলামী মাইন্ডেড ছিলেন, আমি তাকে ব্যক্তিগতভাবে যতটা চিনি কোনোদিন তাকে দেখি নাই যে ধাক্কা দিয়ে পড়লে সে পশ্চিম দিকে সেজদা দিয়েছেন বা তিনি কোরআন শরীফ পড়েছেন কিংবা ইসলামের একজন বড় খেদমতগার ছিলেন। কিন্তু শহীদ মিনার থেকে তাড়িয়ে দেওয়ার কারণে দেখা গেল গত 5 বছরে বাইতুল মোকাররমে যে জামাতটা হয়েছে, জানাজা হয়েছে, দ্য বিগেস্ট জামাত হয়েছে কিন্তু ডক্টর পিয়াস করিমের। তো বাইতুল মোকাররমের মুসল্লিদেরকে বলা হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ম্যাচিউরড মুসলিম এবং সবচেয়ে আধুনিক মুসলমান যারা নামাজ পড়ে। এই আধুনিক মুসলমানগুলো যাদের মন এবং মননশীলতায় তারা সবসময় একজন মুসলমানকে জন্য দোয়া করে এবং একজন ভালো মানুষের জন্য দোয়া করে। যেখানে উনি বাম রাজনীতি করতেন এবং উনি কোনোদিন ওইভাবে নামাজ কালাম পড়ছেন বলে আমার জানা নাই, তার স্ত্রী নামাজ কালাম পড়েন কিনা তাও আমার জানা নাই আমি জিনিসটা। অথচ হ্যাঁ, ওটা ব্যক্তিগত আমি জানি না, আমার জানা নাই, আমি ওটা বলছি। অথচ তাকে বাইতুল মোকাররমের মুসল্লিরা সমস্ত স্মরণকালে সবচেয়ে বড় জামায়াত করে একজন দিনদার আলেমকে যেইভাবে তারা সম্মান করে, ঠিক ওই সম্মানটা দিয়ে একেবারে তাকে বিরাট জানাজা পড়াই দিল। তাহলে হয়তো দেখা গেল যে এখানে লোক হয়েছে 50,000 অতিরিক্ত, আর যদি তার লাশটা শহীদ মিনারে নেওয়া হতো আমার বিশ্বাস 2-3 হাজারের বেশি লোক হতো না। ফলে যারা এটা বিরোধিতা করেছে তারা বেসিক্যালি ডক্টর পিয়াস করিমের পক্ষে কাজ করেছে নিজেদের নির্বুদ্ধিতার কারণে। দে আর স্টুপিড, একেবারে নির্বোধের মতো তারা কাজটা করেছেন। এবং তারা আরও নির্বোধ কাজ করেছেন যে 7 জন লোককে তারা নিষিদ্ধ করেছেন। কারণ এই যে 7 জন লোক, তাদের শিক্ষার যোগ্যতা, বংশ, পরিবার, রাজনৈতিক অবস্থান, সামাজিক মর্যাদা এত ডিগনিফাইড যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে চিনে। এবং তাদেরকে যারা নিষিদ্ধ করেছে তাদের একজনের নামও বাংলাদেশের কয়জন লোক জানে আমার জানা নাই। আমি অন্তত তাদের যারা নিষিদ্ধ করেছে তাদের কাউকে জানি না। তাদের বাবার নাম যদি জিজ্ঞাসা করা হয় আমি তাও বলতে পারবো না। তাদের বংশ পরিচয় যদি জিজ্ঞাসা করা হয় তাদের বাড়ি কোথায় তাও আমি জানি না। তাহলে আপনি বাংলাদেশের সবচেয়ে ডিগনিফাইড মিডিয়ার 7 জন লোক যাদেরকে দেশের সমস্ত মানুষ চিনে তাদেরকে নিষিদ্ধ করাচ্ছেন এমন লোকদের দ্বারা যাদেরকে কেউ চিনে না। তা ইটস এ ব্যাড গেম। যখনই কোনো একটা ব্যাড গেম খেলা হয় এই ব্যাড গেমের পরিণতিটা খুবই খারাপ জিনিস হয়। আপনি চিন্তা করেন যে যদি এই 7 জন লোকে সরকারের কোনো ইন্ধন থাকতো, আর যদি সৈয়দ আশরাফ সাহেবের মতো মানুষ কিংবা সরকারি দলের ধরেন মতিউর রহমান চৌধুরী সাহেবের মতো বিরুদ্ধে যদি কথা বলতে পারে, তাদের তো ইকবাল সুবহান চৌধুরী ছিল, ওই পর্যায়ে লোক যদি তাদেরকে বলতো, হুমকি দিত, ধামকি দিত, কিংবা আসিফ নজরুল সাহেবকে যদি নিষিদ্ধ করতে হয়, তা ঢাকা বিশ্ববিদ্যালয় আসিফ নজরুলের কন্টেম্পোরারি ফুল প্রফেসর সরকারি দলে কি ছিল না? তারা এক কথা বল, ডক্টর আরিফিন সিদ্দিকী বলতে পারতেন। তো তা না করে দেখা যাচ্ছে যে ছাত্র বা যুবকদের মধ্যে একেবারেই যারা রাজনৈতিকভাবে, ইভেন ছাত্রলীগের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি তারাও যদি বলতেন তাহলে কিন্তু আমি বিষয়টা মেনে নিতাম, কিন্তু যারা বলেছেন এর সাথে আসলে মানে না। তাহলে আপনি দেখা যাচ্ছেন যে সমাজের উঁচু তলার মানুষদেরকে নিয়ে আপনি যদি দেখা যাচ্ছে তাদেরকে সম্মান না করে, নিজেদের যারা মর্যাদার প্রতীক তাদেরকে আমরা যে অসম্মান করি তাদের দ্বারা, যে যারা আমাদের সন্তান সম, যারা আমাদের ছোট ভাই সম, তাদের দ্বারা, তাহলে এটা একটা ব্যাড ইনস্ট্যান্স। ফলে এই জিনিসটা ভালো তো হলোই না, বরং এটা একটা সুদূর প্রসারীর ব্যাপার হলো কি যে বিএনপিতে যে কজন লোক আছে আপনি যদি চিন্তা করেন, তো জাতীয় নেতারা কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ, সর্বজন শ্রদ্ধেয় নেতারা কিন্তু তুলনামূলকভাবে আওয়ামী লীগে বেশি। আপনি দেখেন যদি আওয়ামী লীগের তুফাইল সাহেবের কথা ধরেন, আমির হোসেন আমর কথা বলেন, সুরজিৎ সেনগুপ্তের কথা বলেন, এদের সমপর্যায়ের লোক কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে নেই, যাদের মুক্তিযুদ্ধের সিল আছে, ছাপ্পর আছে, বিরাট বিরাট ব্যাপার। এই সমস্ত মহান ব্যক্তিত্ব, আওয়ামী লীগের 20 থেকে 25 জন লোক, তাদের কোনো একটা ব্যাপারে গিয়ে যদি ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন ওই রকম ছোট ভাইদের মতো লোকরা যদি এরকম একটা সিদ্ধান্ত নেয়, তাহলে বেজ্জতি কারা হলো? আগে যদি আপনাকে বেজ্জতি করে থাকে একটা মানে আপনার বুক পর্যন্ত উঠাইছে, এখন বলো যে না, বুকে আমাদের পোষাচ্ছেন, আমরা মাথা পর্যন্ত উঠাবো, তাহলে ক্ষতিটা বেসিক্যালি আওয়ামী লীগের হবে। কেননা জীবনের সুসময়, সুযোগ সুবিধা সবার সমানভাবে যায় না এবং রাজনৈতিক পট পরিবর্তন হয়, যার জন্য সম্মানিত জায়গাতে সম্মান দিতে। আমি দেখেন একটা কি আজকে পড়ে আসলাম, সম্রাট আলেকজান্ডার যুদ্ধ করতেছিল দারায়ুস, তৃতীয় দারায়ুসের বিরুদ্ধে। তিনি তার সেনাবাহিনীকে বললেন
যে তোমরা কোনো অবস্থাতে যুদ্ধ করতে গিয়ে তাকে শারীরিকভাবে আঘাত করবে না, তাকে জীবিত অবস্থায় ধরবে অথবা তাকে কোনো কারণে অ্যারেস্ট করবে অথবা তাকে পালাতে দিবে, কিন্তু যে কোনো কারণে হোক যুদ্ধক্ষেত্রে তৃতীয় দারোয়াস মারা গেল। এই খবর শুনে হি ওয়াজ সো আনহ্যাপি, এবং তিনি নিজে গিয়ে সেই লাশের সামনে গেলেন, নিজের মাথার মুকুট সেই নিহত সম্রাট দারায়ুসের মাথায় পরিয়ে দিলেন, এবং তার যে গ্রিসের পতাকা সেইটা দিয়ে ওনার লাশটা উনি করে দিলেন। এটা ছিল কিন্তু রাজনৈতিক কালচার। আমি আমার প্রতিদ্বন্দ্বী মানুষকে অসম্মানিত করব, এটা হয় না। আমি তার সঙ্গে প্রতিযোগিতা করব, তার সঙ্গে যুদ্ধ করব, তার সঙ্গে বিতর্ক করব, কিন্তু ঝগড়া করব না। ওনার সাথে আমি বিতর্ক করতে পারি, আমি তার সাথে ঝগড়া করবো কেন? তার সাথে বিরোধিতা করবো, আমি তার সাথে মারামারি করবো কেন? এখন বুদ্ধিভিত্তিক লেভেলে ডক্টর পিয়াস করিমের সাথে আমাদের মতভেদ থাকতে পারে। আমার প্রথমত ডক্টর পিয়াস করিমকে তিনি যেহেতু মৃত ব্যক্তি, তাকে আমরা আউট নিয়ে গেলাম। এখন তাকে যারা সমর্থন করছেন, যেমন মাহফুজুল্লাহ সাহেব আছেন, ডক্টর তুহিন মালিক আছেন, মতিউর রহমান সাহেব আছেন, চৌধুরী সাহেব আছেন, আসিফ নজরুল আছেন, তাদের ব্যাপারে বুদ্ধিভিত্তিক লেভেলে আমাদের মতদ্বৈততা থাকতে পারে, ক্রোধ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে। তো সরকারের তো সমস্ত মিডিয়া, তারাও তো সেখানে আলোচনা করতে পারে যে না এটা হবে না, বা ওই যারা বিরোধিতা করছে তারাও সেভাবে বুদ্ধিভিত্তিকভাবে যদি করা হতো। আপনার জিহ্বা দিচ্ছে আল্লাহ আপনাকে কথা বলার জন্য, এটা কিনে যদি আপনি বের করে বলেন যে আমি এটাকে খুন্তা হিসেবে ব্যবহার করব, আমার জিহ্বাকে আমি কুড়াল হিসেবে ব্যবহার করবো, তাহলে তো হবে না। আপনার হাত দিয়েছে এটা ভালো কাজ করার জন্য, আপনি যদি সেটাকে বন্দুক হিসেবে ব্যবহার করেন তাহলে হবে না এই কাজগুলো। তো এই টোটাল দুটো কাজটাই অত্যন্ত নোংরা কাজ হয়েছে, ভুল কাজ হয়েছে, এটা পরিণতি ভালো হবে না। আমি একটা মিনিট সময় নিয়ে ওনার কথাগুলো শেষ করে তারপর ওনাদিকে যাচ্ছি। প্রধানমন্ত্রী বিদেশে যাচ্ছেন, উনি অভিযোগ করলেন যে অ্যাক্রেডিটেশন আনার জন্য। অ্যাক্রেডিটেশন আনার জন্য যাচ্ছেন না, প্রধানমন্ত্রীকে অ্যাক্রেডিটেশন দিচ্ছে তো অনেকে, অনেক বড় বড় রাষ্ট্র প্রধানরা তার সাথে মিটিং করছে, তাকে দাওয়াত করে নিচ্ছেন। তো সেখানে প্রধানমন্ত্রীকে আমি মনে করছি ব্যক্তিগতভাবে তাকে অভিযোগ করার কোনো কারণ নেই, রিজন নেই। এর কারণ চীনের মতো দেশ, জাপানের মতো দেশ, জার্মানির মতো দেশ, রাশিয়ার মতো দেশ, আমেরিকার মতো দেশ, ইন্ডিয়ার মতো দেশ, এরপর আর রইল কারা, ইউকের মতো দেশ, আপনার ইংল্যান্ডের মতো দেশ, তারা সবাই প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিচ্ছেন, তাদের সাথে মিটিং করছেন, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং সেই আলোচনার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের বাইরে বিরক্তিকর কিছু ঘটলে তো সে দেশে যাওয়ারই সুযোগ হতো না। ফলে এখানে প্রধানমন্ত্রীকে দায়ী করে লাভ নেই। গ্লোবাল পার্সপেক্টিভে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে চিন্তা চেতনা, এটা বিরোধীদেরকে বুঝতে হবে বাতাস কোন দিকে যাচ্ছে। তারা যদি সেই আগের মতো কথাবার্তা বলে তাহলে এই সমস্যা বাড়বে কম না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো মন্ত্রী এমপিদের ব্যাপার। আপনি দেখেন বাংলাদেশের কোনো সাধারণ মানুষ তো কোনো এমপিকে ঘৃণা করছে না, কোনো মন্ত্রীকে তো বাদ দিচ্ছে না। আপনি দেখেন একটা এলাকাতে এমপি 300 এমপি, তা জনগণ তারা বলছে যে ভোট দেয়নি, যেখানে ভোট হয়েছে 8% ভোট হয়েছে। তা যারা 8% ভোট দিল, তাহলে 82% লোক তো তাকে ঘৃণা করা উচিত বা তার কাছে না যাওয়া উচিত। আপনি গিয়ে দেখেন তো কোনো এলাকার কোনো বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা কিংবা সাধারণ মানুষ এমপি সাহেবকে যায়নি, বা এমপি সাহেবের রাস্তা দিয়ে চলাফেরা করছে, তাকে বলছে তুমি এমপি না, তোমাকে মানি না, বা তোমাকে দেখলে আমি এমপি সাহেবকে দেখছে দোকান বন্ধ করে চলে গেছে, বা মনে মনে ঘৃণা করেছে ওই লোকটাকে আছে, এরকম দৃষ্টান্ত আমি পাইনি। আমি নিজে ব্যক্তিগতভাবে যখন গত বছর কুরবানির সময় গেলাম, তো কুরবানির সময় গেলাম, আর এইবার গেলাম আমি যখন এমপি ছিলাম না, তা আমার সাধারণ লোক আসছে, অনেক হাজার হাজার লোক আসছে। আমি সবার সাথে আলাপ করলাম এবং মনের দুঃখ রেখে আমি জানলাম যে তারা মোরাললেস সবাই কিন্তু বর্তমান এমপি সাহেবের কাছে গেছে। তা আমার ওখানেও তো এমনি 5-6% ভোট দিয়েছে, আর সবাই আস নাই। কিন্তু আমার কাছে যে লোকগুলো আসলো তারা একবার করে কিন্তু এমপি সাহেবের কাছে গেছে, দেখা করে আসছেন, কথা বলে আসছেন, এবং এমপিকে ভয় পান, তারা এমপিকে তারা সালাম দেন, এমপির কাছে তারা আশা করেন যে তাদের জিনিসটা হয়। এবং আমার কাছে আসছে এই কারণে তাদের একটা ধারণা যে এই লোকটাও ভবিষ্যতে এমপি হবে, আবার এমপি হবে। ফলে আমার সাথে তার যাতে কানেক্টিভিটি নষ্ট না হয়, তারা এই হিপোক্রেসিতে তারা করে গেল। তারা আমার সাথে যোগাযোগ রাখলো, ওইদিকে যোগাযোগ রাখলো। তো এই যে দুর্বল জনগণ, এই যে দুর্বল জনগণের যে মন এবং মানসিকতা, হিপোক্রেসি, আপনি এই জনগণকে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আসবেন আন্দোলন করার জন্য, উনি যেই কবে বাড়িতে দাঁড়া করাবে, বিকেলবেলা এসে দেখে মোমবাতি হয়ে এসে পড়ে গেছে, ঝরে গেছে আর কি। আমি শেষ কথাটা বলি, উনি যখন জনগণের যে হিপোক্রেসির কথা বলছেন, তখন আর বাকি আলোচনা ওই প্রসঙ্গে না করলেও চলে। উনি নিজেই নিজের কথাটাকে ব্যাখ্যা এবং প্রতিষ্ঠা করেছেন যে জনগণের এই মূল্যটা দেওয়ার প্রয়োজন নেই, এই জনগণ গুরুত্বহীন। এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা থাকেন তাদের একটা অন্যতম দিক। তারা জনগণকে খুব একটা বড় করে কিছু দেখেন না। ঘৃণা সবসময় বমি করে, উদ্গীরণ করে, হারামজাদা, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা এইগুলো বলে তাকে অপমানিত করতে হবে, এটা যথেষ্ট না। এই জনপদ মুক্তিযুদ্ধ করেছে, এই জনপদ রবীন্দ্রনাথের জন্ম দিয়েছে, এই জনপদ লালনের সৃষ্টি দিয়েছে। এর ঘৃণা বুঝার যে ক্ষমতা, সেটা আওয়ামী লীগের থাকতো তাহলে 5 জানুয়ারি নির্বাচন কোনোভাবে করতো না। এই আওয়ামী লীগের রাজনীতি এই বুঝা বোধ এটা নেই।
এই আওয়ামী লীগই তার যে প্রধান নেতা তিনি যখন তাজউদ্দিনকে পত্রপাঠ বিদায় করেছিলেন একবারও ভাবেননি তার জীবন নিয়ে যে প্রতিষ্ঠা করেছেন, পাকিস্তানেতে বাঁচিয়ে এনেছিলেন, তিনি তার নাম তাজউদ্দিন সাহেব। তাকে এরকম পদবিহীন অবস্থায় একের পত্রপাঠ বিদায় করে দেওয়া, রাজনীতির থেকে বিদায় করে দেওয়া, এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব। তার অনুসারী, তার ভিতরে থাকা লোক জনগণ সম্বন্ধে যখন এই ধরনের মন্তব্য করবেন তখন আর আমার নতুন করে বলার কিছু নেই। আমি লতিফ সিদ্দিকের ব্যাপারটা যেটা বলি, তিনি সম্পাদক মণ্ডলীর সভাপতির সদস্য, প্রেসিডিয়াম সদস্য, সর্বোচ্চ নীতি নির্ধারণের মন্ত্রী, মানে বাদ পড়ার আগ পর্যন্ত তিনি মন্ত্রী, সংসদ সদস্য এখনো আছেন। এবং গতকাল আমি সংবাদপত্রে যেটা দেখেছি, ওবায়দুল কাদের সাহেব বলেছেন তাকে এখনো পর্যন্ত বহিষ্কার করা হয়নি। কোনোভাবে যদি ঘূর্ণাক্ষরেও বোঝা যেত তিনি মানে প্রধানমন্ত্রীর যে প্রতিনিধি দলের সদস্য হয়ে গেছেন, তিনি আর ফিরবেন না, তার সম্বন্ধে তদন্ত হচ্ছে, তার সম্বন্ধে খারাপ অবস্থা, তাহলে এটা আমরা মেনে নিতাম। প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সদস্য হয়ে যাননি বলে বলা, এটাও আমরা জানলাম যে তিনি যখন এই বিপদের মধ্যে পড়েছেন তখন প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছেন যে তিনি কি দলের সদস্য ছিলেন। এটা এই ঘটনার পরে আমরা জানলাম, তার আগ পর্যন্ত আমরা জানি না। কারণ নিউ ইয়র্কে যে সম্বর্ধনা সভায় সেখানে জয় সাহেবের পাশেই এই মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, তখনও পর্যন্ত আমরা জানছি তিনি প্রধানমন্ত্রীর 180 জনের যে বহর, সে বহরের সঙ্গে তিনি আছেন। যাই হোক, সেটা আমার কাছে বড় কথা না। তিনি বুঝে শুনে এই কথা বলেছেন, এটি আমার কাছে একেবারে মনে হয় না। তিনি তার দম্ভ এবং ক্ষমতার যে অপব্যবহার পারিবারিকভাবে করে আসছেন রাজনীতিতে, টাঙ্গাইলে গেলে আপনি বুঝতে পারবেন যে এই পরিবারের তাদের ব্যক্তিগত আচার আচরণ, তাদের দম্ভ, তাদের চালচলন, এটা দেখা যাবে। এটা নতুন কিছু না। তো আমি উনি যে কথাটা বললেন মন্ত্রী সমিতি, যে তিনি সবকিছু বুঝে শুনে এই দিকে গেছেন, বুঝে শোনা না, সবকিছুর মধ্যেই পুরো মন্ত্রী পরিষদ আছে, প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর পরিবার আছে, সবকিছুর মধ্যে আপনি কি করে 1.5 লক্ষ হাজার কোটি টাকা, আপনার শেয়ার মার্কেটের টাকা, ব্যাংকের টাকা, বিভিন্ন সেক্টরের টাকা, এবং গত 4-5 দিন আগে আমরা দেখলাম 1,000 কোটি টাকার না, 1 লক্ষ হাজার কোটি টাকার ঊর্ধ্বে হচ্ছে। দেখেন, আমি নিজেই বলতে পারছি না, 1 লক্ষ হাজার কোটি টাকার মানে এই কৃষি ব্যাংক থেকেই তার খোঁজ খবর নাই। মানে এই যে ঘটনাগুলো, সেটা আলাদা করে আপনি স্বাস্থ্যমন্ত্রীর অব্যাহতি দেওয়া, আপনার দুদকের আসলামুল হকের অব্যাহতি দেওয়া, আমাদের দেশপ্রেমিক আবুল হোসেনের অব্যাহতি দেওয়া, এগুলো মন্তব্য করা আলাদা করে কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। তো যেটা হবার হচ্ছে, যেটা আগামী দিনে হওয়ার সেটাও হবে। এর থেকে যেমন আমি ছোট্ট একটা কথা বলি, যে জাসদ, ভাসানী ন্যাপ, কমিউনিস্ট পার্টি শেখ মুজিবকে অনেকভাবেই তারা গণতান্ত্রিকভাবে, সশস্ত্রভাবে অনেকভাবেই তারা তার পদত্যাগের, তার পতন ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু এটা তারা পারে নাই। কিন্তু রাজনৈতিক বা সরকারের বা সেই সময় বাকশালের আভ্যন্তরীণ সংকট থেকে কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা মানি আর না মানি, ঘটনা সংঘটিত হয়েছে, এবং শুধু শেখ মুজিবের পতন হয়নি, একটা বাকশাল সরকারের পতন হয়ে গেছে। সে তো আজকে বিএনপি না পারলে আর কিছু হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। বিরোধী দল বা 20 দল না পারলে আর কোনো ঘটনা ঘটবে না, সরকার ঠাই এভাবে দাঁড়িয়ে থাকবে। রাজনৈতিক ঘটনাটা আভ্যন্তরীণভাবে শূন্যতা সৃষ্টি করছে, সেই শূন্যতা যখন ঝড় তৈরি করবে, সেই ঝড়ে কার কি ক্ষতি হবে এটা আগের থেকে বলা মুশকিল। আর ডক্টর পিয়াস করিম, আমি বাম রাজনীতি করতো এই কথা আমি বলবো না। সে আমার সহপাঠী ছিল, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। ও যে ইয়ারের ছাত্র, আমরা সে ইয়ারের ছাত্র। ডক্টর এমজিদের আমাদের শিক্ষক ছিলেন, ওরও শিক্ষক ছিলেন। ব্যক্তিগতভাবে আমি তার খুব কাছের মানুষ ছিলাম। নামাজের সঙ্গে তার সম্পর্ক ছিল না এটা বলবো না, নামাজকে সে ব্যবহার করে নাই। কোরআনের সঙ্গে তার সম্পর্ক ছিল না, এটা বলার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সে কোরআনের আয়াত নিয়ে রাজনীতি করে নাই বা ব্যাখ্যাও দেয় নাই, এটা বলা যায়। তার পরিবার ধর্মের বাইরে না,
কিন্তু উনি যেটা বলল যে শহীদ মিনার তাকে ধারণ করার না করলে বরঞ্চ 5,000 মানুষ তার ইয়েতে যেত, শহীদ মিনার যদি না নিত, শহীদ মিনারে গেলে 2-3 হাজার হয়তো যেত, কিন্তু না নেওয়ার কারণে আরো বেশি লোক হয়েছে। আমার কাছে সেটা মনে হয় না। শহীদ মিনারে গেলেও এই মানুষগুলো তার সঙ্গে যেত। আপনার এই টকশো যারা শোনে, আপনাকে শহীদ মিনারে নেওয়া হোক আর না হোক এই মানুষগুলো যাবে বলে আমার ধারণা। রনি সাহেবের যারা পছন্দ করে এটা শহীদ মিনার, বরঞ্চ যারা এটা করেছে এটা মানে বুদ্ধিবৃত্তিক একটা শয়তানি ছাড়া আর কিছু না। এখানে সে বলতে পারে যে এই লোকগুলোকে আমরা চিনি না। আমরা তো উপাচার্যকে চিনি। উপাচার্য এখানে না আনার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আমরা আওয়ামী লীগকে চিনি। আওয়ামী লীগ এই ঘটনা পত্রিকায় দেখেছে, আওয়ামী লীগের মন্ত্রীরা দেখেছে, এমনকি শেখ হাসিনাও দেখেছে। কারণ কয়েকদিন ধরে এই বড় বড় ব্যানার আসছে। সেখানে ডক্টর পিয়াস করিমকে ওখানে না নেওয়াতে পিয়াস করিম ছোট হয়েছে না আমাদের শহীদ মিনার ছোট হয়েছে, এটা আলোচনা করা যেতে পারে। কারণ হচ্ছে ভাষা মতিন তার কদিন আগেই ইন্তেকাল করেছেন। ভাষা মতিনকে আমরা রাষ্ট্রীয় কোনো সম্মান দিতে পারিনি। আপনারা এটা নিশ্চয়ই জানেন যে ভাষা আন্দোলনটাই হচ্ছে স্বাধীনতা যুদ্ধের প্রথম সিঁড়ি। সেখানে আমরা প্রোটোকল দেওয়ার কোনো লক্ষণই দেখলাম না। এখানে স্বাস্থ্যমন্ত্রী যে প্রোটোকল সম্বন্ধে মন্তব্য করলেন এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর আগে শুনেছি অলিহাদ, যিনি ভাষা আন্দোলনের অন্যতম, তার জানাজা শহীদ মিনার হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগের কেউ কেউ বলেছিলেন শহীদ মিনারকে কি অপবিত্র করা হয়েছে। এটা রাজনৈতিক ফ্যাসিজমের সঙ্গে যারা যুক্ত থাকে তারা পতন হতে 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 এবং সংকীর্ণতার এমন একটা জায়গায় এসে দাঁড়ান যেটা ভয়ঙ্কর এবং ভয়াবহ। আজকে আমার কাছে যেটা খুব পরিষ্কার করে বলি যে উনি যেটা বলেছেন এটা সত্য। এই কালচার যদি চলতে থাকে ভবিষ্যতে আওয়ামী লীগেরও তো মৃত্যুবরণ করবেন তোফায়েল আহমেদ সাহেব, যেটা অন্যান্য নেতৃবৃন্দ। সেই সময় যদি প্রতিপক্ষরা ওখানে দাঁড়ায় কেউ যে এইসব লোক শরণার্থী মুক্তিযোদ্ধা, পলাতক মুক্তিযোদ্ধা, এরা গণতন্ত্র হত্যাকারী মুক্তিযোদ্ধা, এরা বাকশালী মুক্তিযোদ্ধা। বাকশাল কখনো শহীদ মিনার ধারণ করে না, গণতন্ত্রের পূজারী হচ্ছে শহীদ মিনার। সেহেতু বাকশাল একদল ফ্যাসিজমে যারা চর্চা করে তাদেরকে শহীদ মিনারে আনা যাবে না, বা আনলো এটাকে পবিত্র করার জন্য এখানে আবার এটা ধোয়া মোছা করতে হবে। যদি কেউ বলে আমি তো রনির সঙ্গে একমত হয়ে যাব, এটা তো আমি দ্বিমত করব না। সেই জন্য যে কালচারটা হচ্ছে ভিন্ন মতটাকে ধারণ করাই তো গণতন্ত্র। আমি তো তারটা নাও মানতে পারি, সেও আমারটা নাও মানতে পারে, কিন্তু এই যুক্তি তর্কের ভিতর থেকে সত্যটা তো বেরিয়ে আসবে। আওয়ামী লীগের সে যে রাজনীতিটা এখন এসে দাঁড়াইছে আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়। যদি রাজনীতির দলের মধ্যেও নেত্রীকে সমর্থন না করা হয়, আমি যত জানি তোফায়েল আহমেদ সাহেব এখন উপদেষ্টা কমিটির সদস্য, আমাদের আমির হোসেন আমু সাহেব এখন উপদেষ্টা কমিটির সদস্য। এটা একটা ভয়ঙ্কর রাজনৈতিক দল। এটা তার প্রতিষ্ঠাতার ছবিও এবং নাম ব্যবহার করে। মৌলানা ভাসানী তাদের প্রতিষ্ঠাতা, এটা তারা মনে করে না। এবার মানে শামসুল হক সাহেব টাঙ্গাইলের সে সাধারণ সম্পাদক ছিলেন, তার নাম তো একেবারে তারা খারিজ করে দিয়েছে। সেই জন্য আমি বলবো যে এই জিনিসগুলো চলাটা জাতীয় রাজনীতির জন্য কোনোভাবে সুস্থতার লক্ষণ না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমাদের ডক্টর পিয়াস করিম কি ছিলেন সেটা মানুষ জানবে। আর আজকে যেরকম আমি বলি লতিফ সিদ্দিকী আমাদের সরকারকে বলল তার আশা না আশাটা ধারণ করবে না, সে তো এখন এমপি, ওই কেন তার ভালো মন্দটা দেখবে না? তার শাস্তি হতে পারে, তার বিচার হতে পারে, কিন্তু সরকার তার দায় এড়িয়ে যায় কেন? আমি তো মনে করি পরিষ্কারভাবে হয় সরকার প্রধান হিসাবে তার দায় নিতে হবে, আর নাকে তাহলে তার শাস্তির ব্যবস্থা করতে হবে, বিচারের ব্যবস্থা। যদি এটা অন্যায় করে থাকে তাহলে প্রধানমন্ত্রীকে তার শাস্তির ব্যবস্থা, আর যতক্ষণ পর্যন্ত তার শাস্তির ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি এই ঘটনার জন্য এই মন্ত্রী পরিষদ দায়ী, এই প্রধানমন্ত্রী দায়ী, এই সরকার দায়ী। আমি দুদু ভাইয়ের সঙ্গে সাধারণত দ্বিমত পোষণ করি না, বাট একটু একটু জায়গাতে না করলে তার সাথে আলোচনা এ থেকে যায়। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ যাবৎ না হলেও 50-60টি বোধহয় মামলা হয়ে গেছে সারা বাংলাদেশে। এর প্রত্যেকটা মামলা যদি 1 বছর করে শাস্তি হয় বা এই মামলাগুলো চলতে থাকে, আগামী দীর্ঘদিন যাবৎ লতিফ সিদ্দিকীর পরবর্তী জেনারেশন টানতে হবে। এরপরে সে কি শাস্তি চাচ্ছেন? এখন তিনি যেভাবে, তারা যেভাবে চাচ্ছেন এভাবে তো বাস্তব না। তারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে একটা বিশেষ টিম গিয়ে তাকে যেখানে পাবে ধরে নিয়ে আসবে, ধরে এনে
তাকে প্রকাশ্য মানে দিবালোকে তার ষোলদণ্ড বা তার ফাঁসি কার্যকর করে আমাদের যারা লতিফ সিদ্দিকী বিরোধী লোক আছে তাদের মনে শান্তি দেবে। এটা তো আসলে যতটা বলা সম্ভব মানে কবিতা সাহিত্যে গল্পে সম্ভব, কিন্তু বাস্তবে সেটা সম্ভব না। নিয়মকানুন মেনে চলতে হয়। সেই তার ব্যাপারটা সরকার, আমার কাছে মনে হচ্ছে সরকারের কোনো ব্যক্তি ন্যূনতম সহানুভূতিশীল তার প্রতি নেই, প্রকোপনে এবং প্রকাশ্যে নেই। ফলে এখানে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকার যা যা করার দরকার অনেক বেশি করে ফেলতেছে বা করতেছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। ওনাকেও কাছ থেকে চিনতেন, খুব কাছে থেকে আমি। হ্যাঁ, উনি আসছেন না কেন? কারণ অন্যান্যদের মতো তসলিমা নাসরিনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, বা দাউদ হায়দারের ক্ষেত্রে রাজপথ যেরকম উত্তপ্ত ছিল, আমি তো আগেই আপনাকে ইসলামিক সংগঠনগুলো যেভাবে রাজপথে নেমেছিল, এবার তো সেরকম নামেনি। এবং এটি বোধহয় সরকারেরও একটা, সরকারি দলেরও একটা সৌভাগ্যের ব্যাপার আজকে দেখেন তারা সেই প্রতিবাদ বা প্রতিরোধের মুখে পড়তে হয়নি। তাহলে উনি আসছেন না কেন? এবং উনি এখন স্টিল বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য, এটাই বলতে হবে। কিন্তু এই অনুষ্ঠানের প্রথমে আমি বললাম যে তিনি পরিকল্পনা করে, সংসদ সদস্য ইনি পরিকল্পনা করে বাংলাদেশ থেকে গিয়েছেন, অর্থাৎ যে পুরস্কার টানার জন্য মেক্সিকোতে গিয়েছেন সেটা ওনার যাওয়ার কথা না। উনি সরাসরি প্রধানমন্ত্রীর সফর সঙ্গে ছিলেন, ওনার মেক্সিকোতে আসার কথাও না, মানে নিউ ইয়র্কে আসার কথা না। উনি ওই অনুষ্ঠানটা বাদ দিয়ে নিউ ইয়র্কে এসছেন পূর্ব পরিকল্পনা করে, এবং সেই অনুযায়ী তিনি সেখানে আসছেন এবং ঘটনা করেছেন যে তিনি আর বাংলাদেশে আসবেন না। তো তিনি আসবেন কেন? এবং আজকের দেখেন প্রেডিকশনটা হলো যেদিন উনি এই বক্তব্যটা দিলেন তার পরের দিন আমি 21 টেলিভিশনে একটা টক শো করেছি রাতে। আমি ওই দিনই বললাম যে আমার যতটুকু সিক্স সেন্স কাজ করছে, লতিফ সিদ্দিকী এই কাজটি করেছে বাংলাদেশে না আসার জন্য, উনি আসছেন, আপনি এটা ধরে রাখেন। তো এই হলো একটা রাজনৈতিক প্রেডিকশন। তা আরেকটা ব্যাপার হলো যে উনি যেটা বললেন এই ভূখণ্ডের মানুষদের ব্যাপারে, আমার সবসময় গণতন্ত্রের প্রতি প্রচণ্ড শ্রদ্ধা, আমি মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি। কিন্তু মানুষের মধ্যে যদি গণতন্ত্রবোধ জাগ্রত না হয়, মানুষ যদি অন্যায়কে অন্যায় বলতে না শিখে, মানুষ যদি সত্যকে সত্য বলতে না শিখে, তাহলে আসলে একটা দেশে কখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আর আমরা যদি ব্যক্তিগত স্বার্থে, যে জনগণ কিছু বুঝে না তাকে যদি বলি তুমি সব বুঝো, যে জনগণ সিদ্ধান্ত নিতে পারে না আমি যদি বলি তুমি সমস্ত সিদ্ধান্তের মালিক, আর যে জনগণ রুখে দাঁড়াতে পারে না আমরা যদি বলি সমস্ত ক্ষমতা তোমার হাতে, তাহলে নেতা হিসেবে আমি কতটা ভুল করছি আমি বিনয়ের সাথে তাকে সেই জিনিসটা স্মরণ করে দিতে চাই। আর ব্যাপার হলো এই যে রবীন্দ্রনাথের কথা আমরা বলি, লালনের কথা বলি, রবীন্দ্রনাথ এবং লালন দুজনে কিন্তু এই গাঙ্গেয় বদ্বীপে বাংলাদেশের সন্তান নয়। তারা এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি, তারা এই ভূখণ্ড ছিল তাদের কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে মানুষ তাদেরকে কতটা কষ্ট দিয়েছে পুরো অল্প সময়ের জন্য, এবং এই কর্মক্ষেত্রে মানুষ তাদেরকে কতটা কষ্ট দিয়েছে, কতটা মানে আবেগে অনুভূতিতে অপমানিত করেছে, তার দুটো উদাহরণ। এই বাংলাদেশের মানুষকে নিয়ে তিনি কবিতা রচনা করেছেন, বঙ্গমাতা কবিতা। সেখানে তিনি আক্ষেপ করেছেন যে হে জননী, তুমি 7.5 কোটি মানুষকে বাঙালি করে রেখেছো, মানুষ বানাওনি, অমানুষ বানিয়েছো। এর কারণ হলো ওনার নোবেল পুরস্কারের টাকা সহ ওনার সারা জীবনের সঞ্চয় উনি আমাদের শিলাইদহের ওখানে একটা এই গ্রামীণ ব্যাংকের আদলে একটা ব্যাংক করে গরিব মানুষদেরকে দিয়েছিলেন। একটা মানুষ তার টাকা ফেরত দেয় নাই, উল্টে ফেলে তার বিরুদ্ধে মামলা করতে গেছে, এবং তার বিরুদ্ধে মামলা করতে গিয়ে উনি এত কষ্ট পেয়েছেন, এই ঘটনার পর দীর্ঘদিন তিনি আর শিলাইদহে আসেন নাই। একই ঘটনা কিন্তু লালনের। লালন ওখানে যখন ছিলেন একটা বন জঙ্গলের মধ্যে আবাদ ভূমি করে উনি সেখানে বসবাস করতেন। ওখানকার যারা এলিট সাধারণ মানুষ তার সমস্ত আবাসক্ষেত্র বারবার 3 থেকে 4 বার আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি সেখানে থাকতে পারেন, এবং তাকে যুদ্ধ করে, তলোয়ার নিয়ে যুদ্ধ করে, লাঠি নিয়ে যুদ্ধ করে তাকে ওই এলাকায় ফকিরগিরি করতে হয়েছে, গান রচনা করতে হয়েছে, তার সাথে সাথে যুদ্ধ করতে হয়েছে। ফলে আমরা যে কথায় কথায় যে বলি যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, কালেকটিভলি এই জাতির যে ইতিহাস সেটা হলো ইন পার্সন। পার্সোনালি আপনি একজন জনগণের সামনে যাবেন, তার সামনে একটা পিস্তল ধরবেন, তলোয়ার ধরবেন, কিংবা একটা অস্ত্র ধরবেন, সে তার সর্বস্ব আপনাকে দিয়ে দেবে, বলবে যে আপনি আমার রক্ষাকর্তা, আপনি আমার পিতা মাতা, আমার প্রতি নির্দয় হবেন না। এটা হলো জনগণের ইনপার্সোনাল, ইজ এ ভেরি কাওয়ার্ড ইন পার্সন। আর কালেকটিভলি একত্র যখন হয় তারা তখন রুড। যখন দেখা যায় যে 20 থেকে 25 জন মানুষ এক হয়ে যাচ্ছে, সামনে দুদু ভাইয়ের মতো একটা সম্মানিত মানুষ বসছে, সে একবার কালেকটিভলি চিন্তা করবে না এই লোকটা একটা সম্মানিত লোক, তার একটা মর্যাদা আছে। লোকজন বললো দুদু সাহেব একটা মন্দ কাজ করেছেন, ওই মন্দ কাজের কথায় উছিলা করে তাকে পিটিয়ে মেরে ফেলবে। এই হলো কালেকটিভলি এই জাতির একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ফলে সেই চরিত্রটাকে জনগণটাকে পাল্টিয়ে শিক্ষিত করার জন্য আমরা যারা রাজনীতিবিদ আছি আমাদেরকেও কিছু কিন্তু শিক্ষা গ্রহণ করার আছে। আমাদেরকে হিপোক্রেসি বাদ দিয়ে জনগণকে সঠিক কথা বলতে হবে। নিজের সন্তানকে আমরা যেভাবে শাসন করি, নিজের সন্তানকে আমরা যেভাবে শিক্ষা দেই, এদেশের আপামর জনসাধারণকে আমাদেরকে শিক্ষক হিসেবে দিতে হবে। শেষের দিকে চলে আসছে, আমি আসবো আপনার কাছে। মিস্টার শামসুজ্জামান, 2 মিনিট সময় আপনার জন্য। না, আমি পূর্ণবারই তাকে বলি যে এই জনগণ সম্বন্ধে যে
কতটা। যখন আমাদের পক্ষে না যায় তখন আমরা জনগণের উপরে, অনেক মনীষীও এটা, অনেকে বিখ্যাত রাজনীতিবিদরা এটা করেছে, তার থেকে আমরা ঠিক বাইরে না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সিদ্ধান্ত যাই হোক না কেন, জনগণের ক্ষমতায় সকল কারণে উৎস হিসাবে এটা আমরা গণতন্ত্রে বিশ্বাস করলে এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর তাদেরকে কাউড বলারও কোনো সুযোগ নাই। এই কারণেই যে এই দেশে পাঞ্জাবি, পাঠান, বেলুচ, সিন্ধি, গুর্খা, যেগুলো খুব হিম্মতালী জাতি হিসাবে চিহ্নিত, তারা কেউই এই দেশে ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধ করে স্বাধীনতা আনে নাই। বরঞ্চ তাদের বিরুদ্ধে, পাঞ্জাবি, পাঠান, বেলুচদের বিরুদ্ধে যুদ্ধ করে এই আজকে ওই যেটা উনি বললেন, একা একা পড়লে পরে মাপ চাওয়া, তো একা আর জাতির সিদ্ধান্ত, জাতীয় সিদ্ধান্ত, এটা একটু পার্থক্য আছে বলে আমার ধারণা। রনি সাহেব এটা বুঝতে পারবেন। সেহেতু জাতিগতভাবে আমরা যোদ্ধার জাতি, জাতিগতভাবে আমরা রক্ত দেওয়ার জাতি, জাতিগতভাবে চ্যালেঞ্জ করার জাতি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখানে গণতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছে এটা জাতিগতভাবেই হয়েছে। আরেকটা কথা তিনি বলে রবীন্দ্রনাথ এবং লালন সম্বন্ধে, যেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের এখনো তার কবিতায় আমাদের জাতীয় সঙ্গীত, তাকে আমাদের বাইরের মানুষ মনে করি, এটা আমার মনে হয় রাজনীতিক এক ধরনের হীনমন্যতা বা রাজনৈতিক দন্যতা। সারা পাকিস্তান আমলে রবীন্দ্রনাথের নিয়ে যে লড়াই সংগ্রাম, তারই একটা পর্যায়ে এসে স্বাধীনতা সংগ্রাম। লালন, তার যে লড়াই, তার যে জীবন চরিত্র, সেটা বাঙালিদের জীবন চরিত্রের একটি দিক। সেহেতু তার সম্বন্ধেও যে মানে আলটিমেট যে সিদ্ধান্তটা, সেটা নিয়ে বিরূপ মন্তব্য করার কোনো কারণ নেই। আর আমি খুব পরিষ্কার করে বলি যে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত গণতন্ত্র একটা চ্যালেঞ্জের মুখে থাকে। সেই চ্যালেঞ্জ এবং পরীক্ষা উত্তীর্ণতা হওয়াটাই হচ্ছে নেতৃত্বের গুণাবলী। সেখানে হতাশ হওয়ার কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমার বক্তব্যটা হলো যে সরকারের ব্যাপারে কারো যদি ক্ষোভ থাকে, হতাশা থাকে, বিক্ষোভ থাকে, থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু সরকারকে বাদ দিয়ে যে বিরোধী দলের প্রতি আস্থা স্থাপন করবে, এরকম একটা ঘটনা বা উদাহরণ বিরোধী দলের নেই। যে ভুলের কারণে 96 সনে থেকে 2001 সন পর্যন্ত কর্মকালীন সময় যে মেজর ভুলগুলো, নাই বলে যে আবার সরকারি দল যা খুশি তাই করবে, না ওটা না, আমি ওটা বলছি না, ওটা না, আমি বলছি যে 1996 থেকে 2001 সন পর্যন্ত বিএনপি যে মন্দ কাজগুলো করেছিল, এই মন্দ কাজের প্রত্যেকটার যে রেকর্ড, সেই একটা রেকর্ডও কিন্তু সরকারি দল এখনো তৈরি করতে পারেনি, ভাঙ্গা তো দূরের কথা। কিন্তু এই যে দলটি আবার ক্ষমতায় আসতে চাচ্ছে, ওই আমলে কৃত যে ভুলগুলো, সেই ভুলগুলোর একটা ভুলের ব্যাপারে এখন পর্যন্ত সরি বলেনি, কিংবা জনগণের সামনে কোনো মাস্টার প্ল্যান এখন পর্যন্ত দিতে পারেনি যে আমরা যদি ক্ষমতায় আসি তোমাদের জন্য, তোমাদের ভাগ্য উন্নয়নে এই আওয়ামী লীগ সরকার যা করেছে তার সাথে ভালো কিছু আমরা করতে পারবো। ফলে কি হচ্ছে, জনগণকে যদি আপনি হতাশ বলেন কিংবা জনগণের যদি আপনি দুঃখ ভারাক্রান্ত বলেন, তারা সরকারি দল, বিরোধী দল এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি তারা কিন্তু হতাশাগ্রস্ত। এখন প্রত্যেকটা মানে বড় বড় মানুষের মধ্যে তারা কেমন যেন একটা আনপ্রেডিক্টেবল অবস্থা খুঁজে পাচ্ছেন। বড় বড় নেতারা সকালে এক ধরনের কথা বলছেন, বিকেলে এক ধরনের কথা বলছেন, সেটা সরকারি দলের হন আর বা বিরোধী দলের হন। আস্থা এবং বিশ্বাসের জায়গায় মানে আপনি স্থাপন করবে এইরকম রাজনৈতিক অঙ্গনে 10 জন লোক আপনি খুঁজে পাবেন না যাদেরকে একজন সম্মানিত নাগরিক তার স্ত্রী, পুত্র, সন্তান টাকা পয়সা দিয়ে বলবে যে আমার ওই নেতার কাছে আমি 7 দিনের জন্য এটা জমা রাখলাম। কিংবা আপনি যদি বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করা হয়, আমাকে 1 মিনিট সময় দেন, শুধু জিজ্ঞাসা করা হয় যে আপনার দলের যে 1 জন বা 5 জন নেতাকে বের করেন যাকে আপনার মানে গোপন জিনিসগুলো দিয়ে আপনি 7 দিনের জন্য বিশ্বাস করবেন, বলে আমি কাউকে বিশ্বাস করি না। তা যাকে তিনি নিজের ব্যক্তিগত সম্পত্তি দিয়ে বিশ্বাস করেন না, তাকে তিনি কি করে মন্ত্রিত্ব দিয়ে, জনগণের আমানত দিয়ে বিশ্বাস করবেন? একইভাবে যদি আমাদের সরকার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে আপনার মন্ত্রী পরিষদের বা এমপিদের মধ্যে 10 জন লোক আপনি খুঁজে নিয়ে আসেন, নিজেরটা দিয়ে কষ্ট করবেন কিন্তু জনগণেরটা দিতে কারোর মধ্যে খুব একটা সমস্যা হবে না। নেতা তখন না, আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়াতে সেটাই হলো, নেতারা সবসময় নিজের সমস্ত কিছু স্বার্থের চাইতে জনগণের স্বার্থটাকে যখন বেশি গুরুত্বপূর্ণ মনে করে, হি ইজ দ্য লিডার অফ দ্য নেশন, তাকেই তখন বলা হয় জাতীয় নেতা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয় সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার শামসুজ্জামান তুদু এবং মিস্টার গোলাম আল আরনি, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, 2 অতিথির মধ্যেই ভিন্ন মত নেই যে বাংলাদেশের রাজনীতি এখন অনেকটাই স্থবির এবং
এরকম কথা এখানে উঠে এসছে যে গণতন্ত্র রাজনীতি আসলে একটা হাস্যকর পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমাদের জাতিগত বৈশিষ্ট্য চরিত্র নিয়ে এখানে বিতর্ক হয়েছে এবং এই বিতর্ক বহুকাল ধরেই এখানে চলছে। একথা সত্য যে বাঙালি জাতি যোদ্ধার জাতি, তবে যোদ্ধারও চারিত্রিক নানা রকমের বৈশিষ্ট্য থাকে, সেটি নিয়েও বিতর্ক হতে পারে। এবং সেই যোদ্ধারা যে এখন মোটামুটিভাবে ঘুমিয়ে আছে এবং যোদ্ধারা যে কোনো বিষয়ে জাগ্রত হতে চায় না, অস্ত্র ধরতে চায় না, অথবা রাজপথে নামতে চায় না, সেটি কিন্তু বিবেচনার দাবি রাখে যথেষ্ট পরিমাণে। কেন চায় না, কাদের হয়ে তারা নামতে চান না, তারা কি নেতৃত্ব খুঁজে পাচ্ছেন না সে কারণে, না অন্য কোনো কারণে, এগুলো বিবেচনার দাবি রাখে। তবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি যেটি, সেটি নিয়ে যে সমালোচনা করেছেন সেগুলো নিশ্চয়ই প্রণিধানযোগ্য। যে পারস্পরিক বিশ্বাস, আস্থা, এগুলোর যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে। এগুলো এক দলের সঙ্গে অন্য দলের মধ্যে যেমন আছে, এক দলের অভ্যন্তরে নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে এই পারস্পরিক আস্থার সংকট, বিশ্বাসের সংকটটা রয়েছে। এবং অসম্মান করবার একটা প্রবণতা, মানে জ্ঞানী গুণী মানুষদেরকে বা সুযোগ পেলে, একটু ক্ষমতা পেলেই যে কেউ অসম্মান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, একটা প্রীত বোধ করেন। এটি জাতিগত প্রবণতাও এখন মোটামুটিভাবে হয়ে দাঁড়িয়েছে। এবং জাতির কথা যখন আমরা বলি, মূলত জাতির নেতা যারা, তাদের মধ্যে যে প্রবণতা, তাদের কাছ থেকে আমরা যা দেখি বা শিখি, সেটি আসলে ধীরে ধীরে সমাজে, রাষ্ট্রের অন্যান্য নাগরিকদের মধ্যে কিন্তু পৌঁছায়। তবে দুজনই এই জায়গায় একমত যে বিএনপি দেশে এখন যে অবস্থা বিরাজ করছে, রাজপথে বা প্রধান বিরোধী দল হিসেবে যারা বিবেচিত, তারা যদি কিছু নাও করতে পারে, তাহলে যে সংকট আছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য কোনো না কোনো পথ বেরোবে। কেননা কোনো কিছু শূন্য থাকে না, শূন্যতাটা কোনো না কোনোভাবে পূরিত হবে। এবং দুজনেই মোটামুটি মনে করেন একটা বড় ধরনের গণবিস্ফোরণের অপেক্ষায় বাংলাদেশ। সেই গণবিস্ফোরণ কে ঘটাবে, কিভাবে ঘটবে, কার নেতৃত্বে ঘটবে, কোনো রাজনৈতিক দলের ভূমিকা সেখানে থাকবে কিনা, থাকলে কোন দলের, কিংবা রাজনৈতিক দলের বাইরে অন্য কারো কোনো ভূমিকা থাকবে না, সেটি সম্পর্কে ওনারা মোটামুটি নিশ্চিত নন। তবে পরিস্থিতিটা যেভাবে যাচ্ছে, যেদিকে যাচ্ছে, সেখানে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। তবে এটি যদি সুসংগঠিতভাবে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে, কোনো একটা রাজনৈতিক দলের নেতৃত্ব হতো, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, সেটি হয়তো অনেক বেশি কল্যাণকর হতো, সেটি হয়তো একটা ভালো স্থিতাবস্থা বাংলাদেশকে দিতে পারত। কিন্তু অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে যদি সেটি হয়, এমনকি বিশৃঙ্খলভাবে জনগণও যদি সেটি করে, সেটি হয়তো নিয়ন্ত্রণে রাখা বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।